জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো এইরকম সর্বভারতীয় স্তরের পরীক্ষায় একটা অনেক বড় সমস্যা যদি আমরা পাই, তাহলে সেই সমস্যাটিকে পাওয়ার পরেই তার সমাধান কৌশলে চলে যাব এবং করতে করতে দেখব যে একসময় আমরা সঠিক উত্তরে পৌঁছে গেছি, কিন্তু 5 মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে। এমনটি হলে কি চলে? না। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, অঙ্ক পড়ার পরে আমি চট করে 1 মিনিটের মধ্যে উত্তর করব এবং সঠিক উত্তরটি করব। তাহলে আমাকে যদি প্রশ্ন করে কেউ যে 12 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত, আমি কি 2 সেকেন্ডের মধ্যে এর উত্তর করতে পারবো? বা 1 মিনিট সময় কি ম্যাক্সিমাম লাগতে পারে? এবং সেক্ষেত্রে কি সঠিক উত্তরে যাবই আমি? তুমি কনফার্ম হচ্ছ কি করে যে তুমি সঠিক উত্তরটিই বলছো? 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি যদি তুমি 2 সেকেন্ডে নির্ণয় করতে পারো, তাহলে তুমি কি বলতে পারবে যে ওই সংখ্যাটার মধ্যে কতগুলো নয় আছে বা কতগুলো শূন্য আছে? কিভাবে সম্ভব এটা? দুটো সংখ্যা পাশাপাশি, অর্থাৎ 12, 13, 20, 21, 45, 46, এই ধরনের পাশাপাশি সংখ্যা, এরা সর্বদা কি হয়? এরা সর্বদা পরস্পর মৌলিক হয়। কেন বলো তো? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা সংখ্যা তত্ত্ব নামক যে বই রয়েছে আমাদের, এই বইয়ের থেকে আমরা বেশ কতগুলি সমস্যার সমাধান করব। আজকে আমরা দেখব 1060 দাগ থেকে 1080 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে, সেখানে আমরা পাবো 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 অঙ্ক, 8 অঙ্ক, 10 অঙ্ক, 12, 14, 16, 18, 20 অঙ্ক, এরকম যত বড়ই হোক না কেন, এত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো, যদি তোমাকে প্রশ্ন করে 18 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার নির্ণয় করো, তাহলে 18 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তুমি পাতাবে খাতায়, তারপরে তাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করবে, যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে তাকে 18 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে দেবে। একদম সিম্পল অঙ্ক, একদম সহজ অঙ্ক, কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার হলে যদি এত বড় অঙ্ক আসে, তাহলে কি তুমি তার সমাধান করতে পারবে 2 সেকেন্ডের মধ্যে? পারবে না, তাই তো? অসম্ভব। অন্তত 10 মিনিট সময় লাগবে। তো আজকে আমরা শিখবো যে 50 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, 2 সেকেন্ডের মধ্যে উত্তর করে দেবো যে হ্যাঁ, এটাই সঠিক উত্তর। কিভাবে সেটা সম্ভব হয় আজকে আমরা সেটাই দেখব। আমরা যাব বোর্ডে, বোর্ড ওয়ার্কের মাধ্যমে এই বইয়ের সেই সমস্যাগুলির সমাধান কৌশল আমরা শিখে নেব এবং মনে রাখবে সারা জীবন, কোনোদিন ভুলবে না তুমি। সর্বপ্রথমে আমরা দেখব 1060 দাগের সমস্যাটি হচ্ছে, দুটি পাশাপাশি সংখ্যা কি সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয়? উত্তর হবে হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন দুটো পাশাপাশি সংখ্যা হলেই তারা কেন পরস্পর মৌলিক সংখ্যা হবে? দেখো, এর কারণ হিসেবে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো, সবাই খাতা পেন নিয়ে বসেছো তো? সিডব্লিউ করতে হবে। আমরা 1060 দাগ থেকে 1080 দাগ পর্যন্ত যতগুলি অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলির সমাধান করব। খাতা পেন রেডি রাখবে, সিডব্লিউ করবে, এবং এই অঙ্কগুলো করার ফাঁকে ফাঁকে মিডিলে 2-4 মিনিট বাদে বাদে আমি এইচডব্লিউ দেবো, সেই এইচডব্লিউ গুলো কিন্তু নোট করে নিতে হবে। তাহলে দেখো, কারণটা কি? দুটো পাশাপাশি সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক কেন হবে? মনে করো একটা 19 আর একটা 18, এই যে যে দুটো সংখ্যা, বা আমি অন্য জায়গায় চলে গেলাম যে 106 আর 107, এই যে দুটো পাশাপাশি সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়। তার কারণ তুমি বলতে পারো যে স্যার, এদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। এক ছাড়া যদি সাধারণ উৎপাদক আরো একটা থাকে, তাহলে এরা পরস্পর মৌলিক না। এবার দেখো, লক্ষ্য করো, দুটো পাশাপাশি সংখ্যার মধ্যে একটা সংখ্যা অবশ্যই অবশ্যই জোড়, আর একটা অবশ্যই অবশ্যই বিজোড়। তাহলে যে জোড় এবং বিজোড়, এক্ষেত্রে জোড় সংখ্যার মধ্যে আমরা কি পাচ্ছি? জোড় সংখ্যার মধ্যে আমরা পাচ্ছি 2 অবশ্যই কমন যাচ্ছে, আর পরবর্তী বিজোড়ের মধ্যে 2 কখনোই কমন যাবে না। অর্থাৎ 2 কখনো এদের সাধারণ উৎপাদক হতে পারে না। বিজোড় সংখ্যার সাধারণ উৎপাদক কখনো এটা হতে পারে না, 2 হতে পারে না। 2 যদি না হয়, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে 4 হয় না, 6 হয় না, 8 হয় না, এরকম হয়।
তো এবার কি হচ্ছে যে এই যে একটা জোড় একটা বিজোড় সংখ্যা যদি আমি এরকম ধরি 20 আর 21 ধরি, তাহলে এই ডান পাশে হয় 10 না হলে 5 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু যখনই 10 এবং 5 দ্বারা ডান পাশে শূন্য থাকার জন্য, এককের অঙ্ক শূন্য থাকার জন্য একটা সংখ্যা 10 অথবা 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু ঠিক তার পরের সংখ্যাটা কখনোই 5 দ্বারা 10 দ্বারা বিভাজ্য হতে পারে না। আবার আমি দেখব যে 21 আর 22, 21 3 দ্বারা বিভাজ্য হয় এবং 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা হচ্ছে, ঠিক তার পরবর্তী সংখ্যাটা বা ঠিক তার আগের সংখ্যাটা আবার 3 দ্বারা বিভাজ্য হয় না। কারণ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হলে এরপরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে গেলে 21-এর পরে আরো 3 সংখ্যা দরকার হয়, অর্থাৎ 24, অথবা 21-এর আগে আরো 3, 18-তে আসতে হয়। তাহলে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে তার পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 ঘর পরে হয়, অথবা আগেরটা 3 ঘর আগে হয়। তাহলে এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এর ঠিক পরের সংখ্যাটা 3 দ্বারা কোনোদিন বিভাজ্য না। এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, ঠিক এর পরের সংখ্যাটা আরো 7টা সংখ্যা পরে গিয়ে 7 দ্বারা বিভাজ্য হয়, অথবা আরো 7টা সংখ্যা আগে এসে 7 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দুটো পাশাপাশি সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, যে কোনো একটা, মনে করো 22 আর 23, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে এর পরবর্তী সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য হবে, বা এর পূর্ববর্তী সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 22-এর পরে 2 যেতে হবে বা 22-এর আগে 2 আসতে হবে। 22-এর ঠিক পরের সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হতে পারছে না। তাহলে দুটো পাশাপাশি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হয়, তার কারণ কি? যে একটা সংখ্যার ঠিক পরের সংখ্যাটা যদি তাদের মাঝখানে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকতে হয়, তাহলে কে থাকতে পারে? মিনিমাম 2 থাকতে পারে। কিন্তু 2 হতে গেলে একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তার ঠিক পরে 2 ঘর পরে যেতে হবে, নাহলে 2 ঘর আগে আসতে হবে, তবেই সে 2 দ্বারা বিভাজ্য হতে পারবে। তাহলে ঠিক পরের সংখ্যাটা 2 দ্বারা আর বিভাজ্য হতে পারে না। আবার 3 দ্বারা হলেও তাই হয়। 3-এর ক্ষেত্রে কি হয় যে আরো 3 ঘর পরে অথবা আগে, 4-এর ক্ষেত্রে 4 ঘর পরে অথবা আগে। অর্থাৎ একটা সংখ্যার ঠিক পরের সংখ্যা তার মাঝখানে পার্থক্য থাকে 1। তাহলে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক হতে গেলে 1 পার্থক্য হয় না, মিনিমাম 2 পার্থক্য হতে হয়, 3 4 5 এইভাবে পার্থক্য একটার পরে আর একটা সংখ্যায় হতে হয়। তা না হলে কি হচ্ছে, দেখো 22 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর পূর্ববর্তী এবং পরবর্তী, 22-এর আগে 20, এর পরে 22, 22-এর পরে আরো 2 করলে 24 হয়। অর্থাৎ এর মাঝখানে দুটো ঘর যেতে হবে, এর আগেও দুটো ঘর আসতে হবে। তাই মিনিমাম দুটো ঘর বা 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর, এইভাবে আর একটা সংখ্যার সাথে এই সংখ্যাটার গ্যাপ থাকতে হয়। সেজন্য এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক দুটো পাশাপাশি সংখ্যার ক্ষেত্রে পাওয়া যায় না। তাহলে দুটো পাশাপাশি সংখ্যার মাঝখানে পার্থক্য কত হয়? 26 আর 27, 1 পার্থক্য হয়। এই দুটোর মাঝখানে গ্যাপ কতটা থাকে? 1। তাহলে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক এক্ষেত্রে পাবো না। এই কারণে, কারণ 1-এর পার্থক্যের জন্য মিনিমাম 2ও সাধারণ উৎপাদক হতে পারে না। এই কারণে আমরা বলবো দুটো পাশাপাশি সংখ্যার মাঝখানে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক কোনোদিন থাকা সম্ভব নয়। আর সেই কারণে ওরা পরস্পর মৌলিক সংখ্যা। অন্য কোনো সাধারণ উৎপাদক থাকলে তার পরস্পর মৌলিক হতো না। যাব পরবর্তী নিয়মটাতে। 1061 দাগ থেকে 1070 দাগ পর্যন্ত 10টা সমস্যা তোমরা বইতে পাবে। বইটা খুলেছো সবাই? প্রত্যেকে আমাদের সংখ্যাতত্ত্ব বইটা খুলবে। সংখ্যাতত্ত্ব বইয়ে দেখো 1061 থেকে 1070 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে, একটা সূত্রের উপর বেস করে বা একটা টেকনিকের উপর বেস করে এই সমস্যাগুলি রয়েছে। যে টেকনিকটি সম্পূর্ণ আমাদের সাহা পাবলিকেশনের বা সাহা ইনস্টিটিউটের এবং সংখ্যাতত্ত্ব বইয়ে আমাদের মৌলিক চিন্তা ভাবনা থেকে এটা উঠে এসেছে। এটা কি? এটা হচ্ছে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার একটা সিম্পল ওয়ে, সাধারণ পদ্ধতি, খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। চলে যাব যে কি এর মধ্যে কি এমন মন্ত্র আছে। সেটা হচ্ছে কি, যে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81। 2 অঙ্কের, ঠিক দেখো 61 দাগে আছে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 81। 9 নং 81, 10 10 100, 9 নং 81 আর 10 10 100। এর পরেরটা যদি যাও, কি হচ্ছে? 8 8 64। তাহলে 8 8 64-র পরে 9 নং 81 পাচ্ছ।
9 নং 81 তাহলে বৃহত্তম হচ্ছে, কারণ 10 10 100, 100 তো 3 অঙ্কের চলে যাচ্ছে, তাহলে 9 নং 81 এটা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আমরা আগেও একটা ক্লাসে এটা জেনেছিলাম, সেটাকে আজকে আবার রিপিট করছি। 3 অঙ্কের যদি বলে, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যদি বলে, তাহলে এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, যেটা অবশিষ্ট থাকবে 999 এর থেকে বিয়োগ করতে হবে। কিন্তু যদি 4 অঙ্কের বলে, তাহলে আমার কোনো সময় নেই, আমি 2 সেকেন্ডও সময় নেব না। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই 81 আগে একটা 9, মাঝখানে একটা 0। যদি বলে 6 অঙ্কের, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মোট 6 অঙ্ক বানাবো। তাহলে 81 তো 2 অঙ্ক থাকছেই। এবার যদি বলে 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, একটা আছে, দুটো আছে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 3 3 6 আর 2 8। এবার যদি বলে 10 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 4 আর 4 8, এই 2। 10 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমি নির্ণয় করে ফেলেছি। এবার যদি বলে 12 অঙ্কের, তাহলে কি করব? 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5টা 9, 5টা 0 আর 81, মোট কত হচ্ছে? 12 অঙ্কের সংখ্যা হচ্ছে, এবং এটাই 12 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কিভাবে আমরা পারছি? এবার পরবর্তী অঙ্কগুলো তুমি পারবে। 14 অঙ্ক বললে একটা করে 9, একটা করে 0 বাড়িয়ে দাও। 16 অঙ্ক বললে আবার একটা 9, একটা 0 বাড়িয়ে দাও। তাহলে মেইনলি আমাদের নিয়ম হচ্ছে 2 অঙ্কের বললে 81, 4 অঙ্ক বললে 81 কে একটু ফাঁকা করে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, একটা 9 আর একটা করে 0 বাড়িয়ে যেতে হবে। এবার যদি তোমাকে বলা হয় যে 30 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে এই গেল 81, এখানে গেল 2, আরো থাকছে 28টা অঙ্ক, 14খানা, 14খানা 0 বসাতে হবে, 14খানা 9 বসাতে হবে, 14 14 28, 29 30, 30 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে 61 থেকে 70 পর্যন্ত এই যে 2 অঙ্ক, 4 অঙ্ক, 6 8 10 12 14 16 18 20 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা তুমি খাতায় লিখে পরিষ্কার করে এভাবে লিখবে যে 61 দাগ 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 81, 4 অঙ্কের লিখে করবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 9801, এইভাবে পুরো লিখে লিখে তুমি করবে। এবার এক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, মনে রাখবে কিভাবে? মনে রাখতে হবে 2 অঙ্কের জন্য 81, আর তারপরে যে কয় অঙ্ক বলবে, যদি বলে 4 অঙ্ক, 6 অঙ্ক, 8 অঙ্ক, তাহলে কি করব? যদি 8 অঙ্কের বলে, তার মধ্যে 81 হচ্ছে দুটো অঙ্ক পেয়ে গেছি, আরো কটা অঙ্ক রয়েছে? আরো 6টা অঙ্ক রয়েছে। তাহলে 8 অঙ্কের যদি বলে, এই জায়গাটা লক্ষ্য করো, যদি বলে 8 অঙ্ক, তার থেকে দুটো হচ্ছে 81, 1 আর 8, এই দুটো মিলে 2 অঙ্ক। তাহলে 8 অঙ্কের থেকে এই দুটো অঙ্ককে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। যে কয় অঙ্ক বলবে তার থেকে 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 6 3, তাহলে 3টে 9, 3টে 0 আর 81। যদি বলে 20 অঙ্ক, তাহলে কি করব? 20 থেকে 2 বিয়োগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 9টা 9, 9টা 0 আর 81। আবার যদি বলে 12 অঙ্ক, তাহলে 12 থেকে 2 বিয়োগ করো, থাকলো 10, 10টা 2 দিয়ে ভাগ করলে হয় 5, 5টা 9, 5টা 0 আর 81। আবার যদি বলে 8 অঙ্ক, তাহলে 8 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 6 3, 3টে 9, 3টে 0 আর 81, এই মিলিয়ে হবে 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এই যে যত বড়ই বলুক না কেন, যদি জোড় সংখ্যায় হয়, তাহলে আমরা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে নির্ণয় করতে পারবো। প্রমাণ করে দেখা যাক যে 16 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 16 থেকে 2 বিয়োগ করলে থাকে 14, 2 দিয়ে ভাগ করলে হয় 7, 7টা 9 8, 7টা 0 1, 7টা 9 বসাও, তারপরে 8 বসাও, 7টা 0 দাও, 1 দাও, অর্থাৎ 81 মিডিলে 7টা 0, 81 আগে 7টা 9 হয়ে গেল। তাহলে কয় সেকেন্ড সময় লাগবে? দেখি কয় সেকেন্ড সময় লাগে। 52 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 52 থেকে 2 বিয়োগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25 থাকে, 25টা 9 8, 25টা 0 1। কোনো সময় তো লাগার কথা না, শুধু ওই যে কত অঙ্ক বলেছে এটা শুনে তার থেকে 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটাতে 2 থেকে 4 সেকেন্ড সময় ম্যাক্সিমাম যাবে, মুখে মুখে হয়ে যাবে। তাহলে আমরা এইখানে 61 থেকে 70 পর্যন্ত যতগুলি সমস্যা রয়েছে,
এই সমস্যাগুলি নিয়ে আর কোনোদিন আমাদের প্রবলেম হবে না, আমরা মুখে মুখে করতে পারবো। কিন্তু আজকের ক্লাসের শেষে তোমাকে এটা HW পুরো লিখে লিখে করতে হবে। লাল কালি দিয়ে তোমাকে দাগ নম্বর দিতে হবে, আর কালো কালি দিয়ে এই লাইনটা লিখতে হবে। এই পর্যন্ত তোমাকে পুরো লিখে করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের HWর মধ্যে থাকবে যে প্রত্যেকটা লাইন লিখে লিখে আমাদের 70 দাগ পর্যন্ত আসতে হবে। যাব পরবর্তী সমস্যা 71 দাগ থেকে 80 দাগ পর্যন্ত, দেখা যাক সেখানে কি আছে। এক 1071 দাগ থেকে 1077 দাগ পর্যন্ত সমস্যাগুলিকে আমি জাস্ট আলোচনা করছি, এটার থেকেই তোমরা পারবে। প্রতিটা অঙ্ক লিখে লিখে করবে, কিন্তু আমি সবকটা দেখাচ্ছি না, আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। প্রথমটা কি আছে, 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার মধ্যে কতগুলি 9 আছে। তুমি মুখে মুখে হিসাব করতে পারবে কয়টা, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, 3টে 9 আছে, 3টে 0 আছে। কিন্তু তুমি খাতায় কিভাবে করবে, 9 আছে সমান সমান 8 - 2/2 সমান সমান 3, এতটি 9 আছে। এবং তার নিচে লিখবে সংখ্যাটি হলো সমান সমান 999800001, এই সংখ্যাটি লিখতে হবে। এবং তারপরে তোমাকে আরো একটা কাজ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 সমান সমান 8 অঙ্ক, এইটাও লিখে রাখতে হবে ব্র্যাকেটে। 8 অঙ্ক যে হয়েছে সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে 8-এর জায়গায় এবার বলা হলো, পরবর্তীতে 8-এর জায়গায় 10 অঙ্কের বলা হলো, 10 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় কয়টি 9 আছে, সমান সমান 10 - 2/2 = 5, 5টা 9 আছে, 5টা 0 আছে, 8 আছে আর 1 আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাকে 71 থেকে 77 এইভাবে লিখে করতে হবে। এখান থেকে শুরু করে 9 আছে সমান সমান এই কয়টি, সংখ্যাটি হলো এত, 8 অঙ্ক, 10 অঙ্ক, 12 অঙ্ক, 14 অঙ্ক, এইভাবে ব্র্যাকেটে লিখে রাখতে হবে। যাব এর পরবর্তী সমস্যা 1078 দাগে, কিন্তু তার আগে এই জায়গাটা একটু লক্ষ্য করো। এই জায়গাটা আমি কি দেখাতে চেয়েছি তোমাকে। তাহলে 9 থাকে যে কটা, 0 থাকে সে কটা, মনে রাখবে, এটা মনে রাখতে হবে। মনে রাখবে কি, মনে রাখবে 0 থাকে যে কটা, 9 থাকে সে কটা, যে কটা 9 থাকবে সে কটা 0 থাকবে। একই ফর্মুলা, 0 থাকে কটা, ওই যে কটা বলছে 8 অঙ্কের বললে 8 - 2/2 সমান সমান 3টি, 10 অঙ্ক বললে ওইরকম 5টি, এইভাবে। এবার 9 যতগুলি রয়েছে তাদের সমষ্টি যদি নির্ণয় করতে বলে, এখানে অঙ্ক তো কিন্তু আমাদের বইতে পাইনি। বলা হলো যে 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় যে কয়টি 9 আছে তাদের সমষ্টি কত। আগে বলতে হবে 9 আছে কটা, 9 আছে 8 - 2/2 3টে, তাহলে 3টে 9-এর সমষ্টি কত, 3 নং 27। যে কটা 9 থাকবে 9-এর সাথে গুণ করে দিতে হবে সেই কয় সংখ্যা। এবার শূন্যগুলো সমষ্টি কত, সর্বদাই 0 হবে। এক্ষেত্রে তোমার আর হিসেব করার কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো প্রয়োজন আছে হিসেব করার? নেই। যাব 78 দাগে, 0 যতগুলি আছে তার সমষ্টি কত। 78 দাগে বলা হলো যে 12 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় যতগুলি 0 আছে তাদের সমষ্টি কত, 0। 0 তো অনেকগুলো থাকতে পারে, 12 অঙ্কে 5টা 0 আছে, তাহলে কি হবে। 10 অঙ্কে কটা আছে, 10 অঙ্কে আমি একটু আগে 5টা বলেছিলাম, কিন্তু না, 10 অঙ্কে কটা থাকে, 4টে থাকে, 4টে 0 0ই হবে। 9 কটা থাকে, 4টে, 4 নং 36 হয় তাদের সমষ্টি। তাহলে 0 থাকলে সর্বদাই তাদের সমষ্টি 0 হবে। আর একটা আছে কি, একক স্থানীয় অঙ্ক, যে কয় অঙ্কেরই বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় বলুক না কেন, সর্বদাই দেখো এককের অঙ্ক 1 থাকে। এখানে 0 দিলাম, এখানে 9 দিলাম, 1 থাকে। এখানে 9 দিলাম, এখানে 0 দিলাম, তাই একই থাকলো, এখানে একই থাকলো। যতই হোক না কেন, যে কয় অঙ্কেরই হোক না কেন, সর্বদাই 1 হবে এককের অঙ্ক। দশকের অঙ্ক কি হবে, সর্বদাই কত হবে, দশকের অঙ্ক সর্বদাই 0 হবে, শুধু 2 অঙ্ক বাদ দিয়ে। 2 অঙ্কের ক্ষেত্রে কি আছে, 81। এককের অঙ্ক 1 আর দশকের অঙ্ক 8। এটা বাদ দিয়ে বাকি সব জায়গাতে দশকের অঙ্ক একক আর দশক। দশকের অঙ্ক সর্বদা 0 হয়। তাহলে দশকের অঙ্ক সর্বদা 0 হয় 4 অঙ্ক থেকে শুরু করে। 2 অঙ্কের ক্ষেত্রে হবে না, 4 অঙ্কের থেকে শুরু হবে
দশকের ঘরে সবসময় শূন্য থাকবে। দেখো দশকের ঘরে সবসময় শূন্য থাকবে, 4 অঙ্ক হোক, 6 অঙ্ক হোক, 8 অঙ্ক হোক, যাই হোক না কেন সর্বদা দশকের ঘরে শূন্য থাকবে। শুধুমাত্র 2 অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, দশকের ঘরে 8 চলে আসছে। তাহলে 1080 দাগে যে অঙ্কটা রয়েছে, 8 অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার দশকের ঘরে কত থাকছে, শূন্য থাকছে। 10 অঙ্কেও তাই, 12 অঙ্কেও তাই, এইভাবে। তাহলে তোমাকে এই অঙ্কটা কিভাবে করতে হবে, 8 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার দশকের অঙ্কটি হলো শূন্য, এভাবে লিখে করতে হবে। তাহলে এই যে যে সমস্যাগুলি আমরা দেখলাম, এই সমস্যাগুলিতে কোন রকম কোনো অসুবিধা থাকার কথা না, জাস্ট মনে রাখতে পারলেই হবে। তোমার একটা টেকনিক্যাল এইচডব্লিউ আমি দিচ্ছি, টেকনিক্যাল এইচডব্লিউ হচ্ছে তুমি 10টা করবে। কি করবে, 2 অঙ্কের তো হয় না, 4 অঙ্কের থেকে শুরু হয়। 4 অঙ্কের বৃহত্তম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় উপস্থিত উপস্থিত নয়গুলির সমষ্টি কত, সমষ্টি কত। এবার 4-এর জায়গায় 6 দেবে, 8 দেবে, 8 অঙ্ক, 10 অঙ্ক, 12 অঙ্ক, 14 অঙ্ক, 16 অঙ্ক, 18 অঙ্ক, 20 অঙ্ক, 22 অঙ্ক, 24 অঙ্ক, এভাবে 10টা অঙ্ক তৈরি করবে। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় যতগুলি 9 থাকে তাদের সমষ্টি কত, একটা 9 থাকে সমষ্টিও 9। যদি বলা হয় 12 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় যতগুলি 9 থাকে তাদের সমষ্টি কত, তাহলে 12 অঙ্ক বললে 5 নং 45। যদি বলে 20 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় যতগুলি 9 থাকে তাদের সমষ্টি কত, 9 নং 81। কিভাবে পাচ্ছি, আমি তো মনে মনে হিসাব করে নিচ্ছি। 20 অঙ্ক থেকে 2 বিয়োগ করলে 18 হয়, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 9টা 9 আছে, 9 নং 81 হলো। তাহলে এই এইচডব্লিউ তো করবেই, এটা টেকনিক্যাল এইচডব্লিউ, এটা করবে। সঙ্গে এই দাগ নম্বরে যতগুলি অঙ্ক আছে এটাও তোমার এইচডব্লিউ, আজ রাতেই তোমাকে জমা করতে হবে। টাটা।